আইন শৃঙ্খলা নিয়ে বিএনপি জামায়াতের উদ্বেগ, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন ফখরুল। প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ডাক্তার শফিকের। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 41 জন। মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ডাক্তার ফজলুল হকের আবেদন বাতিল। ভোটের মাঠে থাকবে 5 লাখ আনসার ভিডিপি। সরকারের চেয়েও শক্তিশালী আমলাতন্ত্রের একটি অংশ পর্যবেক্ষণ টিআইবির। লক্ষ্যভ্রষ্ট হয়েছে বেশিরভাগ সংস্কার অধ্যাদেশ। সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসি নিরাপত্তা টিম। মোস্তাফিজকে ছাড়া দল গঠন সহ 3 সুপারিশ। উন্নয়ন বাজেট থেকে ছেটে ফেলা হলো 30,000 কোটি টাকা। এনইসি সভায় সিদ্ধান্ত, পিডির অভাবে যথাসময়ে শেষ হয় না প্রকল্পের কাজ। কারফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান আনিসুলের বিচার শুরু। 5 ফেব্রুয়ারি শাপলা চত্বর গণহত্যার মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে উইন উইন অবস্থা তৈরি করাই চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেন তিনি। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে কর্মকৌশল চূড়ান্ত করতে নিজ আসন ঠাকুরগাঁ 1-এ অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন নেতাকর্মীদের সাথে। সোমবার সকালে নিজ বাসায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উদ্বিগ্ন, কনসার্ন, বিশেষ মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শ্রমিক ইশতেহার সম্পর্কে জাতীয় অংশীজন কনভেনশন, যেখানে শ্রমজীবী মানুষের দীর্ঘকালের বঞ্চনা, শোষণ আর বৈষম্যের চিত্র তুলে ধরেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয় শ্রমিক ইশতেহার, যেখানে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার ও ন্যায্য হিস্যা অন্তর্ভুক্ত করা হয়। আলোচনায় বিএনপি নেতারা প্রতিশ্রুতি দেন ইশতেহার বাস্তবায়নের। মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না। আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না। বক্তারা বলেন, ভোটের অধিকার না থাকলে শ্রমজীবী মানুষের অধিকারও থাকে না। তাই দেশে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার দরকার। সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকা সমালোচনা করে বলেন, অভ্যুত্থানের সময়ে সবার ভূমিকা জনগণ মনে রেখেছে। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়েও কথা বলেন তিনি। জানান, 2-1 দিনের মধ্যেই সবকিছু খোলাসা হবে। নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস। সোমবার দুপুরে রাজধানীর ভাটারার জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনা হয় জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, আগামী 2-1 দিনের মধ্যেই দৃশ্যমান হবে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি। এ সময় প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের সময় সবার ভূমিকা জনগণ মনে রেখেছে। মূলধারার গণমাধ্যম, তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। এ সময় জামায়াত আমির বিভিন্ন জায়গায় দলের নারী কর্মীদের হেনস্থায় উদ্বেগ জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও ইসিকে তাগিদ দেন তিনি। আমাদের বোনদের, মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, এমনকি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। ঘোষণা দেওয়া হয়েছে, এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে দেওয়া। রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে, লিঙ্গের মানুষকে সম্মান দেখানো। শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না। এর আগে সকালে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে 71টি আপিল নিষ্পত্তি করল ইসি। আর 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি, অপেক্ষমান 4টি। শুনানিতে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনে সভাপতি হাসনাত কায়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল না মঞ্জুর করা হয়। নির্বাচনের মাঠে টিকে থাকতে শেষ চেষ্টা হিসেবে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন বাতিল হওয়া প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 645টি আপিল হয়। যুক্তি তুলে ধরে নিজেদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করছেন আপিলকারীরা। প্রার্থিতা ফিরেও পাচ্ছেন অধিকাংশরা। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি, তার বেশিরভাগই টিকছে না। তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। গত 3 দিনের শুনানিতে জামায়াতে ইসলামীর 9টি আপিলের মধ্যে 3টি মঞ্জুর। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী AKM ফজলুল হকের আপিল বাতিল করে ইসি। জাতীয় পার্টির এখন পর্যন্ত 21 জনের আপিল মঞ্জুর হয়েছে। তৃতীয় দিনে 5 জনের শুনানি ছিল, 3 জন বৈধতা পেয়েছে। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তারা। এখন পর্যন্ত 19টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে। 19 জন প্রার্থিতা পেয়েছেন। তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন, এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ ও কাগজপত্র খতিয়ে দেখছে আপিল ট্রাইব্যুনাল। শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে 22 জানুয়ারি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন 5.5 লাখেরও বেশি আনসার সদস্য। বলেন, আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে।
41তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ গাজীপুরের শফিপুরের আনসার ও ভিজিপি একাডেমিতে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৪ জন চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আনসার সদস্যদের নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১,৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। জাতীয় নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা। জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও ভিজিপি সদস্যদের টিমে থাকবে অস্ত্রধারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন সফল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আনসার সদস্যদের পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। বিগত ৩ নির্বাচনের অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তদন্ত কমিশন। কমিশনের প্রধান বিচারপতি শামীম হাসনাইন ২০০৮ সালের এই ৩ নির্বাচনের মাস্টার প্ল্যান হয়, তারই অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। যে কোনোভাবে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য নেওয়া হয়েছিল এই স্ট্র্যাটেজি। 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটা আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তা লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আর এমনটা হয়েছে আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তী সরকারের নতি স্বীকারের কারণে বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে বেশ কিছু অধ্যাদেশ। এতে সংস্কারে আগ্রহের ঘাটতি দেখতে পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার যতটুকুই সংস্কার করেছে তা প্রায় সকল ক্ষেত্রেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্বের চর্চার অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। পুলিশ কমিশন অধ্যাদেশের সমালোচনা করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এটি বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত অপব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। সরকার একতরফাভাবে অংশীজনদের সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে বলে অভিযোগ করেন টিআইবি নির্বাহী পরিচালক। অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। এ সময় তিনি কথা বলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়েও। বলেন, এটি স্পষ্ট না করায় অপব্যবহারের সুযোগ থাকবে। দুদকের সমালোচনা করেন ডক্টর ইফতেখার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
নিরাপত্তা ঝুঁকি এড়াতে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপের দল সাজাতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাশাপাশি বিশ্বকাপে দর্শকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় নির্বাচন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে টাইগারদের, এমন শঙ্কার কথাও জানানো হয় আইসিসির দেয়া মেইলে। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা অসম্ভব বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় কূটনীতিতে, যার ফলে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। এই বিষয়ে আইসিসিকে 2 দফায় মেইল করা হলে ফিরতি মেইল দেয় সংস্থাটির নিরাপত্তা বিভাগ, নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেখানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে মুস্তাফিজকে বিশ্বকাপের দলে না রাখা সহ 3টি সুপারিশ করা হয়। সমর্থকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কথা উল্লেখ আছে। অবশ্য সুপারিশের কথা বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি, এমন পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। আইসিসি নিরাপত্তা বিভাগের এই সুপারিশগুলোকে অবাস্তব ও উদ্ভট বলে মন্তব্য করেন আসিফ নজরুল। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে দেওয়া উচিত বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। বিগত 16 মাস ধরে ভারতে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ করেন আসিফ নজরুল। বিশ্বকাপ ইস্যুতে নিজেদের জায়গা থেকে কোনো রকম ছাড় না দেওয়ার কথা জানান তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। চলতি অর্থ বছরের শুরুতে বরাদ্দ দেয়া হলেও এখন এসে 10 মেগা প্রকল্প থেকে 12,000 কোটি টাকা কাটছাঁট করল অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বেশি টাকা কাটা হয়েছে মেট্রো রেল 1 প্রকল্পের। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, বাকি সময়ে অর্থের ব্যবহার হবে না বলে উন্নয়ন বাজেট কমানো হয়েছে। এতে মন্ত্রণালয়গুলোরও আপত্তি নেই। তার মতে, যোগ্য প্রকল্প পরিচালক না পাওয়ার ফলেই এডিপি বাস্তবায়নে দেরি হচ্ছে। চলতি অর্থবছরের শুরুতে কথা ছিল উন্নয়ন প্রকল্পে খরচ হবে 2,30,000 কোটি টাকা, কিন্তু 6 মাস পেরোতেই ভাবনা আর বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক। কিছু সমস্যা পুরনো, তার উপর প্রকল্প রিভিউ, অর্থ সংকট আর প্রকল্প পরিচালকদের অভাবে কাজ তেমন এগোয়নি। ফলে 90% অর্থ খরচই করা যায়নি। প্রকল্প বাস্তবায়নের হার এই মুহূর্তে 10 বছরের হিসাবে সর্বনিম্ন। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধনের বিকল্প ছিল না। বরাদ্দ কমেছে প্রায় 30,000 কোটি টাকা। মেট্রো রেল 1, 5 ও 6 প্রকল্প থেকে কাটছাঁট হয়েছে সবচেয়ে বেশি। তালিকায় আছে শাহজালাল বিমানবন্দর, সিলেট হাটিকুমরুল 4 লেন, ঢাকা সিলেট 4 লেন ও গাজীপুরের বিআরটি প্রকল্প। অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4,000 কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে, তাহলে ছিল কেন ওগুলো? পরিকল্পনা উপদেষ্টা জানালেন, জুলাই বিপ্লবের পর থেকেই অনেক প্রকল্প পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে দায়িত্ব দিতে হয়েছে বিকল্প ব্যক্তিকে, এতে কাজে দেরি হয়েছে। চলতি প্রকল্প সব তো আমাদের কাছে আসে না, ওগুলো চলতেই থাকে, কিন্তু যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলো সংশোধন করতে হয়েছে। সংশোধন করতে গিয়ে আবার নতুন করে সেগুলোকে চলমান করতে গিয়েও সময় বেশি লেগেছে। এ সময় বিদেশি ঋণের ক্ষেত্রে আরো সতর্ক হবার আহ্বান উপদেষ্টার। যেখান থেকে যত কিছু প্রজেক্ট বানিয়ে দেওয়া হোক, দাতা গোষ্ঠী হলেই হলো সব প্রজেক্ট নিয়ে নেওয়া, কিন্তু এগুলো যে ঋণ নির্ভর, এগুলো যে আমাদের প্রয়োজনে কতদূর দরকার এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের সাথে মিলছে কিনা সেগুলো তো দেখা হয়নি। কিন্তু আমি বলছি না যে আমরা ঋণ নিতে চাই না।
বিদেশি ঋণের জন্য প্রকল্প প্রস্তাব সরাসরি ইআরডিতে না পাঠিয়ে আগে পিপিপির সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ পরিকল্পনা কমিশনের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যার মামলায় বিচার শুরু হলো সালমান এফ রহমান ও আনিসুল হকের। সোমবার 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এদিন নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চান সালমান, আনিসুল। আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে উদ্বেগ জানিয়ে 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা একটি ফোনালাপে শোনা যায় কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। ফোনালাপের এই অভিযোগ সহ তাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। সোমবার আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনা এসব অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। এদিন বিচার শুরুর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান ও আনিসুলের কাছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চান বিচারকরা। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না, এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এদিকে লক্ষ্মীপুরে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে উদ্বেগ ও 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় নেতারা প্রসিকিউশনের সাথে বৈঠক করে জুলাই আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায়, জুলাই হত্যাকাণ্ডে যারা ফ্যাসিলিটেট করেছে সেই সকল ব্যবসায়ী, প্রশাসন, সাংস্কৃতিক কর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম এবং স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রসিকিউটর গাজী তামিম জানান, গুরুতর শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। জামিনে থাকা অবস্থায় এই মামলার কোনো আসামির সাথে উনি যোগাযোগ করতে পারবেন না, এই মামলার কোনো সাক্ষীর সাথে উনি যোগাযোগ করতে পারবেন না। উনি ঢাকা শহরে থাকবেন এবং ঢাকা শহরের যে বাসায় থাকবেন সেই বাসার অ্যাড্রেস ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেই হাসপাতালের তথ্য এবং সেই হাসপাতালের ঠিকানা ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি কোনো মিডিয়া, প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারবেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মাসের মধ্যেই জুলাই হত্যার ঘটনায় আরও 10টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে ট্রাইব্যুনালে। এদিন শাপলা চত্বর গণহত্যার মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে হোয়াইকাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে এক যুবকের বাম পা। সকাল 10টার দিকে এই ঘটনার পর আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায়। আজ দিনভর মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ শোনা না গেলেও পরিস্থিতি থমথমে। এদিকে আগের দিন মাথায় গুলিবিদ্ধ শিশুটি এখনও আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। সকালে হুয়াইকং সীমান্তের নাফ নদের পাশে চিংড়ি ঘেরে যান 28 বছর বয়সী হানিফ। এ সময় স্থলমাইন বিস্ফোরণে তার পা উড়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। নাফ নদীতে মাছ ধরাও বন্ধ। বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে গিয়ে হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এগুলো কি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখার জন্য গেছিল। মাইন বিস্ফোরণ হয়ে তারা বিচ্ছিন্ন গিয়ে গই এবং তারা খুব আঘাতপ্রাপ্ত। ট্রান্সপোর্ট গঠন করে যদি সীমান্তের দায়িত্ব দেওয়া যায় তাহলে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশ রোধ হবে।
স্থানীয়দের ধারণা, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগেও মাইন বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন জেলে আহত হন। একদিন দুদিন পর পরে মানে আমাদের এখানে গুলি মায়ানমার সীমান্ত থেকে এখানে গুলি চলে আসে। নাফ নদীকে অবাধে খুলে দেওয়া হয়, জেলারা যাতে সেখানে যেতে পারে এবং সেখানে রোহিঙ্গাদের যে সমস্যা আছে সেই সমস্যা যাতে দ্রুত প্রশাসন নিরসন করে দেয়। এদিকে রোববার মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনান এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। রাতে অস্ত্রোপচার হলেও তার মাথা থেকে গুলি বের করা যায়নি। শিশুটির অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা। বাড়ির থেকে যেরকম আনছে ওই রকমই হয়েছে, বলতে পারেন আরও একটু অবনতি হয়েছে। গুলি বের করলে ডাক্তাররা বলতেছে মানে উনি মারা যাবে এরকম বলতেছে, কারণ জায়গাটা বেশি সেনসিটিভ। মেয়েটার অবস্থা এত ভালো না, অজ্ঞান অবস্থায় আছে, ভেন্টিলেটর আছে। গুলি ওটা বের করা যাবে না, গুলি বের করলে মেয়েটার সাথে মারা যাবে। সোমবার সকাল থেকে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়নি, তবে পরিস্থিতি থমথমে। যে কোনো সময় আবার গুলি বা মর্টার শেল আসতে পারে শঙ্কায় নির্ঘুম রাত কাটছে অনেকের। শহীদুল সুমন, যমুনা নিউজ। ঢাকায় এসেছেন 19তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। দীর্ঘদিন শূন্য থাকা রাষ্ট্রদূতের পদটি পূর্ণ হতে যাচ্ছে ক্রিস্টেনসেনের আগমনে। সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন, অর্থনীতি সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিবিড়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। পিটার হাস চলে যাওয়ার পর দীর্ঘ সময় শূন্য ছিল মার্কিন রাষ্ট্রদূতের পদ। ট্রাম্প প্রশাসনের নিয়োগে এবার রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ঢাকায় আসার আগে 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। জানান বাংলাদেশের সাথে তিনি বেশ ভালোভাবে পরিচিত, সেখানে ফিরতে পেরে ভীষণ আনন্দিত। এর আগে সিনেট শুনানিতে ক্রিস্টেনসেন গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়েছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণে আরও সক্রিয় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত এই বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন, শুধুমাত্র এক কেন্দ্রিক না। নতুন পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের ইলেকশনে আসবেন তাদের সাথে এই কন্টিনিউটিটা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রত্যেকটা সেক্টরেই কাজ করার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ আমি মনে করি যে প্রোঅ্যাক্টিভলি এই সুযোগগুলো গ্রহণ করা উচিত। দুদেশের স্বার্থ ও বহুমাত্রিক সম্পর্ক রক্ষায় দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাগিদ দেন উইন উইন সিচুয়েশনের সম্পর্ক গঠনে। বাংলাদেশের সাথে যে চীন সংক্রান্ত সম্পর্কগুলি আছে এবং রিজিয়নালি পাকিস্তান বা ভারতের যে সম্পর্কগুলি আছে সেগুলিও তার জন্য একটা বড় ফোকাস হবে। সাউথ এশিয়ার জন্য ইউএস সিকিউরিটি স্ট্র্যাটেজিটা কি, এটার মধ্যে এক নম্বর প্রথম যে এটার উপরে গুরুত্ব তারা দেবে সেটা হলো স্ট্যাবিলিটি। ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা। 2019 থেকে 21 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকায় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও করবেন বৈঠক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনার দায়ের করা মামলায় অভিযোগ গঠনের জন্য 15 জানুয়ারি বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। দুপুরে আদালত এই দিন ধার্য করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আদালত রাষ্ট্রপক্ষকে সাহায্য করার জন্য 3 জন আইনজীবী নিয়োগ দিয়েছেন। সকালে আদালতে উপস্থিত হন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তার সহ অন্যরা।
বাদী আদালতের কাছে এই মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান। আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আগামী মঙ্গলবার ও বুধবার সময় যান। পর্যালোচনা শেষে বৃহস্পতিবার তারা চার্জশিট গ্রহণযোগ্য বা নারাজির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আদালত তাদের আবেদন গ্রহণ করে 2 দিন সময় বরাদ্দ করেন। পঞ্চগড়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। রোববার রাতে 2 ঘণ্টা অবস্থান নেয় ছাত্র নেতারা। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক ও রাজনৈতিক দলের নেতারা। লাঠিচার্জের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এর আগে বিকেলে ওসমান হাদি হত্যার বিচার সহ 4 দফা দাবিতে পঞ্চগড়ে শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ হয়। এ সময় সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। এতে আহত হন অন্তত 23 জন। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে আহতদের খোঁজ নিতে যান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সময়ে হাসপাতালে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে লাঠিচার্জের প্রতিবাদে রাত 10টার দিকে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ডাকে আবারও জেলা শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বর ঘেরাও করা হয়। এই বিষয়ে সোমবার বিকেল 6টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে রাত 12টার দিকে আন্দোলন প্রত্যাহার করা হয়। এই লাঠিটা সর্বশেষ দেখায় উনাকে আমরা একদিন সময় দিব, কিন্তু আমরা এইটুকু বলতে পারি এই একদিন আমরা সময় দিব একটা শর্তে, পঞ্চগড়ের মানুষ একদিন পরে সিদ্ধান্ত নিবে আপনার উপরে আস্থা রাখবে কি রাখবে না। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো ভিন্ন মত নেই। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া। যোগ করে 21 বছর হয়, তার পরিণতি তো আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। আমরা বলতে পারি তোমাদের জন্য, আপনাদের জন্য আমরা একটা ভালো ভবিষ্যৎ রেখে গেলাম। হুমকি ধমকির অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান জুলফিকারের আদালত এই আদেশ দেন। আদালতে এই বিষয়ে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বলেন, তারা বাদীকে কখনোই দেখেননি, তার সাথে কোনোদিন কথাও হয়নি এমন দাবি করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে বাদী আমিরুলকে হুমকি ধমকি দেওয়া হবে কিনা এই বিষয়ে মেহজাবিনকে জিজ্ঞাসা করেন আদালত। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে মামলা নথিজাত করেছেন। তার মানে মামলার অভিযোগ থেকে তারা এখন মুক্ত। রাজধানীর বনশ্রীতে গলা কেটে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় মূল আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আসামি মিলন মল্লিক কাজ করত নিহত ফাতেমা আক্তার নীলের বাবার হোটেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে মিলন। অনৈতিক প্রস্তাবে রাজি না হয় নৃশংসভাবে হত্যাকাণ্ড জানায় আসামি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে নিজ বাড়িতে মেলে স্কুল ছাত্রী ফাতেমা আক্তার নীলির মরদেহ। রান্নাঘরের মেঝেতে রক্তাক্ত গলা কাটা অবস্থায় ফাতেমাকে পড়ে থাকতে দেখে তার বড় বোন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা চালায় র্যাব। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর রবিবার মূল আসামি মিলন মল্লিককে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব। ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, নিহতের বাবার হোটেলে কর্মচারী ছিলেন গ্রেফতার মিলন। হত্যাকাণ্ডের সময় নিহতের বাড়িতে ঢুকে 20 মিনিট অবস্থানের পর তাকে বের হতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে মিলন। মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার
অভিযোগ স্বীকার করেন। তিনি ভিকটিমের পিতা হোটেল কর্মচারী হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতেন। র্যাব জানায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নীলিকে হত্যার পরিকল্পনা করেছিল মিলন। হত্যায় ব্যবহার করে নাইলন দড়ি ও রান্নাঘরের বটি। ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। গ্রেফতারকালে আসামি মিলনের কাছ থেকে উদ্ধার হয় ঘটনার দিন পরিহিত পোশাক। তবে হত্যার পর অর্থ ও স্বর্ণালংকার লুটের ব্যাপারে তার বক্তব্য অস্পষ্ট বলে জানায় র্যাব। আইনানুগ ব্যবস্থার জন্য আসামি মিলনকে হস্তান্তর করা হবে খিলগাঁও থানায়। নগদ টাকার ব্যাপারে বলেছে, বাট গোল্ডের ব্যাপারে সে স্বীকার করেননি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপ আরোহী 2 ভাই সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 10 জন। দুপুরে পৌর শহরের 87 রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বিলসরাই গ্রামের সাইফার মোল্লার 2 ছেলে জব্বার মোল্লা, মুসা মোল্লা এবং একই গ্রামের শাহনারা বেগম। স্থানীয়রা জানায় ডোবরা জনতা জুট মিল থেকে শ্রমিকরা কাজ শেষ করে পিকআপে করে ফিরছিলেন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। গাড়ির শব্দ পাওয়ার ফলে আমরা লোকদের দেখি গিয়ে এই জায়গায় একটা সিকুল ফার বানাচ্ছে। সিকুল ভাইয়া দৌড়ে এসে দেখি একজন একভাবে নিচ্ছে। যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, এই গাড়ির মধ্যে লোক ছিল আনুমানিক 15 থেকে 13 জন। তো কিছু সংখ্যক লোক মারা গেছে, 3 জন মারা গেছে হসপিটালে। ঘটনাস্থলেই ওই সময় 2 জন মারা গেছে, আরেকজন হসপিটালে নিয়ে যাওয়ার পর মারা গেছে। 15 জন শ্রমিক ছিল। সেই রেলের সাথে ওই গাড়িটা সংঘর্ষ হওয়ার পরেই জায়গায় 3 জন মারা যায় এবং বাকিগুলো খুব খারাপ অবস্থা, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ট্রান্সফার করা হয়। 2 সপ্তাহ পার হলেও এখনও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রোববারও তেহরান, মাশাদ, কেরমানশাহ ও মাজানদারান সহ গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশগুলোতে ছড়িয়েছে উত্তেজনা। 15 দিনে আটক করা হয়েছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। মানবাধিকার সংস্থা প্রায় 600 জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2000। হতাহতদের সন্ধানে হাসপাতালগুলোতে ভিড় করছে স্বজনরা। সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। এদিকে দ্রুত ইন্টারনেট সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করা হবে দেশটিতে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।